তাহলে সাপেক্ষ বচনের আকারগুলো দেখাতে যে কি দেখতে পাবে দেখো। তাহলে দেখো, নিষেধক বচন কি পেলে, এমন নয় যে রাম সৎ বচন পেলে, কিন্তু তখন যদি আকারে নিয়ে আসি, এবারে আকার দেখাচ্ছি মানে তার গঠন। তাহলে গঠন মানে কি, বর্ণ প্রতীকে দেখাবো। আরেকটি কথা ভালো বিষয়ে মনে রাখবে, নিরপেক্ষ বচনের ক্ষেত্রে আমি একটু লিখে দেখাচ্ছি। নিরপেক্ষ বচনে বর্ণ প্রতীক, যে বর্ণ প্রতীক লাগালে এই বর্ণ প্রতীকটাকে বলা হয় পদগ্রাহক। পদগ্রাহক কেন না, নিরপেক্ষ বচনের এস আর পি মানে উদ্দেশ্য বিধেয় পদ, তাহলে পদ, তাই বলা হয় পদগ্রাহক। কিছু বুঝতে পারলে না পারলে না? তাহলে যদি প্রশ্ন করি পদগ্রাহক কোন বচনের হয়, নিরপেক্ষ বচনের। মানে নিরপেক্ষ বচনের যে পদগুলো রয়েছে সেই পদে যদি মানে উদ্দেশ্য বিধেয়তে যদি বর্ণ প্রতীক বসায় সেগুলিকে বলা হবে কি, পদগ্রাহক। এই পদগ্রাহকে বড় হাতের এস বড় হাতের পি মনে রাখবে। তাহলে বড় হাতের এস মানে উদ্দেশ্য কি, বড় হাতের পি মানে বিধেয়, এইটি মাথার মধ্যে রাখতে হবে। বুঝতে পেরেছ? তাহলে পদগ্রাহক কার না, নিরপেক্ষ বচনের পদগ্রাহক সেই বর্ণ প্রতীকে যে পদগ্রাহক বসাচ্ছি সেটা হচ্ছে বড় হাতের এস আর বড় হাতের পি। ক্লিয়ার? দেখো সাপেক্ষ বচন দেখাচ্ছি। সাপেক্ষ বচন মানে এইটা একটা বাক্যাংশ আরেকটি বাক্যাংশ জুড়ে যায়, তখন সাপেক্ষ বচন মানে শর্ত দ্বারা আরোপিত হচ্ছে। তাহলে দেখো এইখানে যদি বর্ণ প্রতীক লাগায়, বর্ণ প্রতীক এখানেও লাগালাম, এটাও বর্ণ প্রতীক লাগালাম, হ্যাঁ এটাও বর্ণ প্রতীক লাগালাম, তাহলে এই বর্ণ প্রতীককে বলা হবে, মনে রাখবে, যে বচন গ্রাহক। এটাকে কি বলা হবে বলো তো, বচন গ্রাহক। তাহলে কি বুঝলে, যে সাপেক্ষ বচনে যে বর্ণ প্রতীকগুলো বসাবো, কিসে বসাবো বলো তো, না বাক্যের এক একটা অংশে, তাই বাক্যাংশ বলে লিখছি। বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, ধরো এটাও একটা বাক্যাংশ, মানে এগুলো এক একটা কি বচন, এগুলো কি এক একটা বচন, মানে একাধিক সরল বচনকে জুড়িয়ে সাপেক্ষ বচন তৈরি হয়। মানে কি দাঁড়ালো, এইটি একটি সরল বচন, এইটি একটি সরল বচন, যখন কোনো যোজক দ্বারা যুক্ত হবে, মানে সেটি জয়েন্ট করলো, শর্ত দ্বারা জয়েন্ট হলো, যোজক, এটাকে কি বলা হয়, যোজক। বুঝতে পেরেছ? যোজক দ্বারা জয়েন্ট হচ্ছে, তখন সেইটি হলো সাপেক্ষ বচন। অবশ্যই সেইটি কি থাকবে, শর্ত আরোপিত থাকবে। তাহলে এখানে কি পেলে, এটা সরল বচন, এটাও একটা কি পেলে, সরল বচন। এই সরল বচনগুলোকে যখন বর্ণ প্রতীকে দেখাবো তখন সেগুলো কি হয়ে যাবে, সাপেক্ষ বচনের আকার হয়ে যাবে। এইটা দেখানোর নিয়ম মনে রাখবে, ছোট হাতের পি, ছোট হাতের কিউ, ছোট হাতের আর, ছোট হাতের এস হয়। তাহলে সেইখানে কি দেখেছিলাম, বড় হাতের এসপি মানে উদ্দেশ্য বিধেয়, সেটা পদগ্রাহক, আর ছোট হাতের পি কিউ আর এস মানে এগুলি সব কি বচন গ্রাহক। এগুলি মাথার মধ্যে রাখতে হবে। তাহলে বচন গ্রাহক কোন বচনের হয়, সাপেক্ষ বচনের হয়। কারণ সাপেক্ষ বচন সরল বচন যোজক দ্বারা যুক্ত হয়ে শর্ত আরোপিত হয়ে সাপেক্ষ বচন গঠিত হয়। তাহলে সাপেক্ষ বচনের শর্ত থাকবে, কার কার শর্ত থাকবে, না বাক্যাংশ বা কি না বচনের মধ্যে বা উদ্দেশ্য বিধেয়ের মধ্যে কি থাকবে, শর্ত আরোপিত থাকবে। এর যে উদ্দেশ্য বিধেয় বলা হয়, এটা চাইতে বলা ভালো কি না সরল বচন বা বাক্যাংশ। এই বাক্যাংশগুলি দ্বারা এই বর্ণ প্রতীক, এইগুলো বর্ণ প্রতীক, একটা চিহ্ন, বুঝে গেল, এই সংকেত দ্বারা দেখানো হচ্ছে। যখন এই বচনকে সংকেত চিহ্ন দ্বারা দেখানো হবে তখন তাকে বচন গ্রাহক বলবে। আর পদকে যদি সংকেত চিহ্ন দ্বারা দেখানো হয় তাহলে সেটা পদগ্রাহক। মাথার মধ্যে রয়েছে বচন গ্রাহক। তাহলে বচন গ্রাহক কার হচ্ছে, সাপেক্ষ বচনের ক্ষেত্রে হচ্ছে। বোঝা গেল? দেখো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরো এটা নিরপেক্ষ বচন, এই বচনে কি কি পাচ্ছ, কোনো কোনো হয় পাচ্ছ, মানে এটা আয় বচন, তাই তো, নিরপেক্ষ বচনের আয় বচন। তাহলে দেখো কাকের জায়গায় এস লাগাচ্ছি আর কালোর জায়গায় পি লাগাচ্ছি, তাহলে কি হয়ে গেল, কোনো কোনো এস
হয় পি, কোনো কোনো এস হয় পি, তাহলে এটা আকার। তাহলে এই যে এস পিটা লাগালাম এগুলা কি বলতো? পদগ্রাহক। এগুলি কি? পদগ্রাহক। এবারে বুঝতে পেরেছো? এগুলো পদগ্রাহক, মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। এই পদটাকে এস বড় হাতের পি দ্বারা দেখাচ্ছে, তাই এগুলোকে কি বলা আছে? পদগ্রাহক। বর্ণ প্রতীকের দ্বারা দেখালাম, হয়ে গেল। তাহলে আকারটা কি হয়ে গেল? কোনো কোনো এস হয় পি, এটা আকার। আর বচনটা কি? কোনো কোনো কাক হয় কালো। তাহলে বচন কাকে বলছি? যখন বিষয়বস্তু দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। আর যদি বর্ণ প্রতীক দিয়ে দেখায় বা পদগ্রাহক দিয়ে দেখিয়ে দিচ্ছি, তখন সেটা আকার হয়ে গেল। তাহলে আকার মানে চিহ্ন দ্বারা প্রকাশ হচ্ছে, বুঝতে পেরেছ? সেটা বর্ণ প্রতীক হতে পারে কিংবা পদগ্রাহক হতে পারে। আর একটা দেখাচ্ছি, দেখো। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, তাহলে বৃষ্টি হয় বাক্যাংশ বা সরল বচন, তাহলে ছোট হাতের পি। আর মাটি ভিজবে এটাকে কিউ দ্বারা দেখালাম, তাহলে কি হয়ে গেল আকারটা? দেখো, তাহলে যদি পি, এ দেখো, যদি পি তবে কিউ, মানে এটা হয়ে গেল যদি পি তবে কিউ। দেখো এ পি কিউ এর দ্বারা কি বসেছে না? বচন গ্রাহক। এগুলি কি? এগুলি কি? বচন গ্রাহক। এগুলা হচ্ছে বচন গ্রাহক। তাহলে বচন গ্রাহক দ্বারা কাকে দেখানো হচ্ছে না? সাপেক্ষ বচনকে দেখানো হচ্ছে। যদি এটা প্রাকল্পিক বচন, এই যে প্রাকল্পিক বচন, এই দেখো যদি তবে দিয়ে গঠিত হচ্ছে, সেটা কার কি বচনের ভাগ? সাপেক্ষ বচনের ভাগ। তাহলে এই যদি বৃষ্টি হয় এটি একটি সরল বচন, মাটি ভিজবে সরল বচন। এই দুটি সরল বচনকে দেখো বর্ণ প্রতীক দিয়ে দেখাচ্ছি। এই বর্ণ প্রতীকগুলিকে বলা হবে কি? বচন গ্রাহক। এই বচন গ্রাহক দিয়ে সাপেক্ষ বচন দেখানো হয়, তার আকার হয়ে গেল যদি পি তবে কি। তাহলে এই প্রত্যেকটি সাপেক্ষ বচনের আমি কি দেখাবো? আকারগুলি দেখাবো। প্রত্যেকটি সাপেক্ষ বচনের আকারগুলো দেখাবো। তাহলে নিষেধক বচনের আকারটা দেখো, এমন নয় যে পি। এমন নয় যে পি হয়ে গেল, বুঝতে পেরেছ? এখান থেকে তুমি আবার কি বচন পেয়ে যাবে, মানে তার কি নিবেশন দৃষ্টান্ত। তাহলে এমন নয় যে রাম চোর, এমন নয় যে সুমন বুদ্ধিমান, এমন নয় যে বৈশাখী পড়াশোনা করে বা স্কুল যায়। তাহলে যা ইচ্ছা দিয়ে তুমি সেই মানে আকার থেকে একাধিক বচন তুমি পেয়ে যাবে। তাহলে সেটাকে কি হলো? নিষেধ মানে নিবেশন দৃষ্টান্ত হলো। এরপর দেখো সংযৌগিক বচন। সংযৌগিক বচনের আকার দেখাচ্ছি। সংযৌগিক বচনের আকার দেখাচ্ছি কিরকম আকার? পি এবং কিউ, এটি হলো সংযৌগিক বচনের আকার। মানে কি দ্বারা? যোজক দ্বারা যুক্ত হয় এবং দ্বারা যুক্ত হয়। এখানে কি দ্বারা যুক্ত হয়? এমন নয় দ্বারা যুক্ত হয়। নিষেধক বচন মানে নিষেধ করছি, মানে এমন নয়। আর সংযৌগিক মানে যুক্ত করছি এবং দ্বারা। তাহলে দেখো আকার পাচ্ছ পি এবং কিউ, এর দ্বারা তুমি অনেক বচন পেয়ে যাবে এই আকারে। কিরকম? ধরো রাম সৎ এবং বুদ্ধিমান, প্লেটো দার্শনিক এবং গণিতজ্ঞ, এরকম পেয়ে যাবে। এখন প্রাকল্পিক বচন কি দ্বারা গঠিত হয়? যদি তবে, মানে এর গঠনটি তাহলে কি হবে? যদি পি তবে কিউ, এটি হয়ে যাবে যদি পি তবে কিউ। একটু আগে দেখালাম উদাহরণ। তাহলে এর দ্বারা আবার বচন পেতে পারে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি বৃষ্টি হয় তবে বন্যা হবে, যদি তুমি আসো তবে আমি যাব। এই ধরনের একাধিক বচন পেয়ে যাবে। তাহলে বচনের আকার থেকে যখন বচন পাবো, বচন আকার থেকে যখন বচন পাবো, সেটা নিবেশন দৃষ্টান্ত। আবার একটা বচনকে যদি বর্ণ প্রতীকে দেখানো হয়, তখন তা হয়ে যাবে বচন আকার। তাহলে বচনকে বর্ণ প্রতীক বা পদগ্রাহক বা বচন গ্রাহকে যখন দেখানো হবে, তখন তা আকার। আবার ওই আকারে যদি বর্ণ প্রতীক স্থলে যদি বিষয়বস্তু বা উপাদান নিয়ে আসো, তাহলে আবার হয়ে যাবে বচন। তাহলে বিষয়টা বুঝতে পারছো না? পারো? তাহলে এই যে বিষয়বস্তু বা তার অর্থ নিয়ে আসে যদি আকারে বচন করি, তাকে নিবেশন দৃষ্টান্ত বলছে। আবার দেখো বৈকল্পিক বচনের আকারটা দেখাচ্ছি। এখানে আছে অথবা, পি অথবা কিউ, পি অথবা কিউ, বুঝে গেল? ধরো সুমন প্রথম অথবা দ্বিতীয়, বুঝে গেল? রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে।
কুকুরটি জীবিত অথবা মৃত, এরকম ধরনের অথবা দিয়ে হবে। আর প্রাতিকল্পিক বচন মানে কি, এমন নয় যে পি এবং কিউ, এরকম হবে। এমন নয় যে পি এবং কিউ, তাহলে এগুলি তার আকার হলো। তাহলে আবার একবার আকারগুলো বলছি। নিষেধক বচনের আকার এমন নয় যে পি, সংযোগিক বচনের আকার হচ্ছে পি এবং কিউ, প্রাকল্পিক বচনের আকার হচ্ছে যদি পি তবে কিউ, বৈকল্পিক বচনের আকার পাচ্ছি পি অথবা কিউ, আর প্রাতিকল্পিক বচনের আকার পাচ্ছি এমন নয় যে পি এবং কিউ। এই ধরনের বচনগুলোর আকার আমি দেখিয়ে দিলাম। এখন দেখাবো এই সাপেক্ষ বচনের যোজকগুলো কি, মানে সাপেক্ষ বচনের যোজক চিহ্নগুলোকে দেখাবো। বুঝা গেল? এই যোজক চিহ্ন, নিষেধক বচনের যোজক চিহ্ন হচ্ছে এমন নয় যে, এইটি তার যোজক চিহ্ন। সংযোগিক বচনের যোজক চিহ্ন এবং, ও কিংবা কমা পেতে পারো। প্রাকল্পিক বচনের মনে রাখবে যদি তবে, এই দিয়ে হবে। বৈকল্পিক বচন হবে অথবা, বা, কিংবা, এ দ্বারা গঠন হবে। আর প্রাতিকল্পিক বচন গঠন হবে তোমার এমন নয় যে, এখানে একটা বাক্যাংশ থাকবে যে আবার এবং দ্বারা গঠিত হয়ে বাক্যাংশটি থাকবে। ঠিক আছে? তাহলে এগুলি তার যোজক চিহ্ন পেয়ে গেলে এবং তার আকারগুলো পেয়ে গেলে। দেখো, শব্দটা হচ্ছে ব্যাপ্যতা। এখন এই ব্যাপ্যতা মানে মনে রাখবে দুটো জিনিস, একটা হচ্ছে ব্যাপ্য আর একটা হচ্ছে অব্যাপ্য। তাহলে কি বুঝলে? ব্যাপ্যতা কটা না, ব্যাপ্য আর অব্যাপ্য। তুমি যদি বলো ব্যাপ্যতা মানে ব্যাপ্য, ভুল কথা। ব্যাপ্যতা মানে ব্যাপ্য অব্যাপ্য। ব্যাপ্য মানে ব্যাপ্যতা, অব্যাপ্য মানে ব্যাপ্যতা। মানে মোদ্দা কথা দাঁড়ালো, ব্যাপ্যতা যদি পিতা হয় তার দুটি ছেলে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নিয়ম। তাহলে ব্যাপ্যতা মানে ব্যাপ্য অব্যাপ্য দুটোই ব্যাপ্যতা। এখন ব্যাপ্যতা কার হয়? আমার না তোমার? এগুলো কারোরই হয় না, হয় বচনের। বচনের আবার কিসের? ধরো ব্যাপ্যতা কার হয় সেটা দেখাচ্ছি। ধরো এটা একটা বচন, অবশ্যই মনে রাখতে হবে এই ব্যাপ্যতা হচ্ছে নিরপেক্ষ বচনের। কিসের? নিরপেক্ষ বচন। তাহলে এটা আমি লিখলাম যে নিরপেক্ষ বচন বলে লিখলাম, নিরপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচনে তুমি জানো এস আর পি থাকে। এস মানে কি? উদ্দেশ্য, উদ্দেশ্য। পি মানে কি? বিধেয়। তাহলে এগুলো কি? এক একটা পদ। কি পদ? তাহলে ব্যাপ্যতা হয় পদের। তাহলে ব্যাপ্যতা কার হয়? পদের হয়। মানে উদ্দেশ্য বা বিধেয় পদের ব্যাপ্যতা হবে। সব সময় কথাগুলো মনে রাখবে, ব্যাপ্যতা হয় পদের, বৈধতা হয় যুক্তির, সত্যতা হয় বচনের। তাহলে আমি একবার এখানে লিখলাম কি, প্রথমে লিখছি ব্যাপ্যতা, তারপরে লিখছি বৈধতা, তারপরে লিখছি আমি সত্যতা। এগুলো কার কার হয় মনে রাখবে। ব্যাপ্যতা হয় পদের, এটি মাথার মধ্যে রাখবে। পদের ব্যাপ্যতা হয় কিসের? পদের। বৈধতা হয় যুক্তির, কার হয়? যুক্তির। আর সত্যতা কার হয়? বচনের। এগুলি মাথার মধ্যে রাখবে। তাহলে ব্যাপ্যতা পদের মানে এই ব্যাখ্যাটা করে দেখাচ্ছি। দেখো, পদের মানে কি? ধরো এটা একটা বচন, তার এস আর যে পি রয়েছে, এই এস পির হচ্ছে পদ, এই পদের হবে ব্যাপ্যতা, এই পদের হবে ব্যাপ্যতা। আচ্ছা, বৈধতা যুক্তি। যুক্তি কাকে বলে? দেখো, এই যে বচন দ্বারা গঠিত হলো এইটা একটা যুক্তি, এই যুক্তির হবে তোমার বৈধতা, টোটাল যুক্তির। আচ্ছা, সত্যতা কার হয়? বচনের। মানে একটি বচন, যে টোটাল বচনটি এইটি রয়েছে, এই বচনটির হবে সত্যতা। তাহলে বুঝতে পারলে? তাহলে দেখো, বচনের সত্যতা, বচন দিয়ে কি গঠিত হয়? যুক্তি, যুক্তির বৈধতা। আর বচনের এক একটা অংশকে কি বলা হয় না? উদ্দেশ্য বিধেয় বলা হচ্ছে। তাহলে এই উদ্দেশ্য বিধেয় পদের হবে ব্যাপ্যতা। বোঝা গেছে? তাহলে আমি এখন যেটি বুঝাবো সেটি হচ্ছে ব্যাপ্যতা বুঝাবো। এই ব্যাপ্যতা কার হচ্ছে? তাহলে পদের হচ্ছে। বচনের যে উদ্দেশ্য বিধেয় রয়েছে তার পদের হচ্ছে, তাই তো?
এখন ব্যাপ্যতা মানে এই পদটা ব্যাপ্য হতে পারে, অব্যাপ্য হতে পারে। তাহলে কি হতে পারে? ব্যাপ্য হতে পারে, অব্যাপ্য হতে পারে। তাকে বলা হচ্ছে কি? ব্যাপ্যতা, তাই তো? এখন এই ব্যাপ্যতা বা ব্যাপ্য বিষয়টা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে বিষয়টা কি এখন ভেঙে বলে দিচ্ছি। ধরো এই একটা উদ্দেশ্য পদ, এই একটা বিধেয় পদ। তাহলে আমি এখানে একটা চিহ্ন দ্বারা দেখাচ্ছি। ধরো এটা একটা উদ্দেশ্য পদ, এইটা একটা বিধেয় পদ। আমি এইটা এস লিখলাম, এটা পি লিখলাম বর্ণ প্রতীকের দ্বারা। তাহলে এর যে শ্রেণী, এইটা যে শ্রেণী বা এর যে বাচ্যার্থ বা এর যা ব্যক্তার্থ, এটা যদি সম্পূর্ণরূপে গ্রহণ করে বা সম্পূর্ণরূপে বর্জন করে দেয়, তাহলে সে ব্যাপ্য। আর যদি এক অংশ মাত্র, কিছু অংশকে গ্রহণ করে বা কিছু অংশকে বাদ দেয়, তাহলে অব্যাপ্য। তাহলে এই দুটাকে মিলিয়ে ব্যাপ্যতা বলে। এটা কঠিন হয়ে গেল, আরো সহজ উদাহরণ দিচ্ছি। ধরো এরপর আমি দেখাচ্ছি, এইটা একটা ধরো শ্রেণী। ধরো এখানে আমি লিখলাম মানুষ। তাহলে মানুষ মানে কি? জগতের টোটাল মানুষ এর মধ্যে আছে। সে ছোট হোক, বড় হোক, কানা হোক, খোড়া হোক, কালো হোক, সাদা হোক, মানে জগতের যত মানুষ, আমি এইখানে সব মানুষকে নিয়ে আসলাম। তাহলে মানুষ একটা কি হয়ে গেল? মানুষ একটা শ্রেণী হয়ে গেল। এর দ্বারা একটা বাচ্যার্থ প্রকাশ হচ্ছে, অর্থ প্রকাশিত হচ্ছে, মানে মানুষ শ্রেণীকে প্রকাশ করছে। যদি সব মানুষকে গ্রহণ করে নিই, সব মানুষকে গ্রহণ করলাম, কিংবা সব মানুষকে বর্জন করে দিলাম, তাহলে সেটা ব্যাপ্য। ব্যাপ্য মানে কি? সমগ্রতাকে গ্রহণ, মানে সমস্ত শ্রেণীটাকে, বাচ্যার্থটাকে গ্রহণ কিংবা বর্জন, মানে স্বীকার করা বা অস্বীকার করা, সেটা হলো ব্যাপ্য। আর যদি ধরো একটা শ্রেণী আমি এখানে দেখাচ্ছি, ধরো সৎ, সৎ যদি একটা শ্রেণী হয়, এই সতের ধরো কিছু অংশকে যদি আমি গ্রহণ করলাম বা কিছু অংশকে বর্জন করলাম, তাহলে সেটা অব্যাপ্য। তাহলে অব্যাপ্য মানে কি পেলে? কিছু অংশ, মানে কোনো কোনো অংশ। বুঝা গেল? তাহলে ব্যাপ্য কাকে বলে আবার একবার সংজ্ঞা হিসাবে বলে দিচ্ছি। বচনের পদ, যে পদ থাকে, বচনের তো পদ থাকে, তাহলে পদ, এই পদ দ্বারা একটি শ্রেণী বা বাচ্যার্থ বা ব্যক্তার্থকে প্রকাশ করে। যদি ওই সমস্ত শ্রেণী বা বাচ্যার্থকে গ্রহণ করা বা বর্জন করা হয়, তখন তাকে বলা হচ্ছে ব্যাপ্য। আর যদি বা স্বীকার বা অস্বীকার করা হচ্ছে, তাহলে ব্যাপ্য। আর যদি পদের মানে বচনের যে পদ, সে পদের যে শ্রেণী বা অর্থ বা বাচ্যার্থকে প্রকাশ করে, তার কিছু অংশকে যদি স্বীকার করা হয় বা অস্বীকার করা হয়, তখন অব্যাপ্য বলা হয়। তাহলে এই দুটা মিলিয়ে দিলে তাহলে কি দাঁড়া গেল? ব্যাপ্যতা দাঁড়িয়ে গেল, ব্যাপ্যতা। তাহলে তখন কি দাঁড়িয়ে গেল? এটা ব্যাপ্যতা দাঁড়িয়ে গেল। তখন তাকে বলছে ব্যাপ্যতা। তাহলে ব্যাপ্যতা কাকে বলে তার সংজ্ঞাটা দেখো। বচনের যে পদ, এই পদের যে শ্রেণী বা বাচ্যার্থকে প্রকাশ করে, তার সম্পূর্ণ শ্রেণীকে অস্বীকার করা বা অস্বীকার করা, স্বীকার করা বা অস্বীকার করা, কিংবা ওই শ্রেণীর কিছু অংশকে স্বীকার করা বা অস্বীকার করা। তাহলে কি ব্যাপ্যতা কাকে বলছে? ব্যাপ্যতা কাকে বলছে? না, ধরো এইটা একটা শ্রেণী পদ, এটা একটা পদ, এই পদ দ্বারা একটা শ্রেণীকে পাওয়া যায়। তাহলে তাহলে কি ব্যাপ্যতা কাকে বলে? না, বচনের পদে যে শ্রেণী বা বাচ্যার্থকে প্রকাশ করা হয়, তার সম্পূর্ণকে গ্রহণ, সম্পূর্ণকে বর্জন, কিংবা এক অংশকে গ্রহণ বা বর্জন করা, তাকে বলা হয় ব্যাপ্যতা। মানে কি? সেখানে সব অংশকেও গ্রহণ বর্জন, আবার কিছু অংশকেও গ্রহণ বর্জন, তাকে হলো ব্যাপ্যতা। মানে কি? ব্যাপ্য অব্যাপ্য দুটা জয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপ্যতাই মানে কি? সম্পূর্ণরূপে গ্রহণ বা বর্জন বা স্বীকার করা অস্বীকার করা, তাহলে ব্যাপ্যতা। একটা ছেলে হলো। আর দ্বিতীয় ছেলেটা কি? যে কোনো কোনো অংশকে স্বীকার করা বা শ্রেণীর কিছু অংশকে স্বীকার করা বা অস্বীকার করা, তাহলে সেটা অব্যাপ্য, সেটাও তো একটা ছেলে। তাহলে এই তো দুটাকে দিয়ে বলতে হবে ব্যাপ্যতাই। কিন্তু স্যার একসঙ্গে কোনো একটা বাক্যে ব্যাপ্য আর অব্যাপ্য হবে না। একটা পদ ব্যাপ্য কিংবা অব্যাপ্য যে কোনো একটি হবে। বুঝা গেল? যে কোনো একটি। তাহলে যে কোনো একটিটাই কি? ব্যাপ্যতা। বুঝা গেল? মানে কি? সেই পদটা
ব্যাপ্য হতে পারে, অব্যাপ্য হতে পারে, সেটাই হলো ব্যাপ্যতা। যদি পদটা ব্যাপ্য হয় মানে সে ব্যাপ্য, তখন অব্যাপ্য নয়। আবার যদি পদটা অব্যাপ্য হয় মানে সে ব্যাপ্য নয়, কিন্তু ব্যাপ্যতা। বোঝা গেল ব্যাপারটা? ধরো এই পদটা যদি ব্যাপ্য হয় মানে এই ব্যাপ্যই, অব্যাপ্য নয়, কিন্তু ব্যাপ্যতা। মানে ব্যাপ্য হলে কি, সে তো ব্যাপ্যতা হবে। আবার ধরো এই পদটা অব্যাপ্য, অব্যাপ্য মানে কি, অব্যাপ্য মানে তার ব্যাপ্যতা নির্ণয় হলো, কিন্তু অব্যাপ্য মানে সে ব্যাপ্য হতে পারে না। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে এই ব্যাপ্যতায় বুঝতে পারলে দুটো জিনিস, একটা হচ্ছে ব্যাপ্য আর একটা অব্যাপ্য। ব্যাপ্য হচ্ছে টোটাল শ্রেণীটাকে গ্রহণ বা টোটাল শ্রেণীটাকে অস্বীকার করা। অব্যাপ্য মানে ধরো টোটাল শ্রেণীর কিছু অংশকে স্বীকার করা আর কিছু অংশকে অস্বীকার করা, এইটি হলো অব্যাপ্য। ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম। তাহলে ব্যাপ্য মানে কি, টোটাল অংশটাকে দেখো, গ্রহণ মানে স্বীকার করা বা বর্জন করা। অব্যাপ্য মানে কিছু অংশ, দেখো এত বড় শ্রেণীর একটুখানি অংশকে স্বীকার করছি, একটুখানি অংশকে অস্বীকার করছি, তাহলে সেটা অব্যাপ্য। বোঝা গেল? এরপর আমি দেখাবো যে তাহলে ব্যাপ্যতা কার হয়? পদের। বারবার বলে দিয়েছি ব্যাপ্যতা সবসময় পদের হবে। বুঝা গেল? তাহলে নিরপেক্ষ বচনের কটি পদ? দুটি। একটা উদ্দেশ্য বিধেয়, তার কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা দেখাবো সূত্রের মাধ্যমে। দেখো নিরপেক্ষ বচনের ব্যাপ্যতা বুঝাচ্ছি। তাহলে আমি শব্দটা লিখলাম ব্যাপ্যতা। এই ব্যাপ্যতা কার হয়? পদের হয়, পদের। এটা মাথার মধ্যে রইল। দেখো ব্যাপ্যতা দুই প্রকার, মানে দুটো পার্ট, একটা হচ্ছে ব্যাপ্য আর একটা হচ্ছে অব্যাপ্য, তাই তো? মনে রাখবে ব্যাপ্যটাকে আমি টিক চিহ্ন দ্বারা দেখাবো আর অব্যাপ্যটাকে কাটা চিহ্ন দ্বারা দেখাবো, চিহ্ন দ্বারা। ঠিক আছে? তাহলে ব্যাপ্যতা কার হয়? পদের। ব্যাপ্যতা ব্যাপ্য টিক চিহ্ন দ্বারা দেখাবো, অব্যাপ্যটাকে কাটা চিহ্ন দেখাবো। তাহলে এই ব্যাপ্যতা পদের হচ্ছে। পদ এবারে দেখো নিরপেক্ষ বচনের পদ, এই দেখো পদ, উদ্দেশ্য পদ বিধেয় পদ। তাহলে নিরপেক্ষ বচনের পদ দুটো থাকছে, একটা উদ্দেশ্য পদ একটা বিধেয় পদ। তাহলে দেখো নিরপেক্ষ বচন কি কি? এ ই আই ও। তাহলে এ ই আই ও চারটা বচন পেয়ে গেল। এ বচন সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, আই বিশেষ সদর্থক, ও বিশেষ নঙর্থক, চারটা বচন পেয়ে গেলে। চারটা বচনের নিশ্চয়ই এ বচনের উদ্দেশ্য পদ বিধেয় পদ আছে, মানে এস আর পি লেখালাম। এস আর পি। এস মানে কি? উদ্দেশ্য। পি মানে কি? বিধেয়। তাহলে এ বচনের ক্ষেত্রে কোন পদ ব্যাপ্য এবারে দেখাতে হবে, মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য না বিধেয় পদ ব্যাপ্য। এই ব্যাপ্যতার নিয়মটা দেখাচ্ছি, তার একটি সূত্র প্রথমে মনে রাখতে হবে। যে সূত্রটা কি কি না, আমি ধরো এইখানে লিখে দেখাচ্ছি। সূত্রটা দেখো, এস ইভ ইন আপ, এস এ বিম আপ, মানে এটাকে সহজভাবে আমি নিচে লিখে দেখাচ্ছি। দেখো বড় হাতের এ মানে সেটা বচন, তার ব্যাপ্যতা হচ্ছে এস। এস এ ইভ, ইভ, এই দেখো ইভ মানে বচন, তার ব্যাপ্যতা মানে ছোট ছোট নিচে যেগুলো লিখছি সেগুলো ব্যাপ্যতা সূত্র, আর ওগুলা হচ্ছে বচন। এস ইভ ইন, এই দেখো ইন আর আপ, এইটি হলো তার ব্যাপ্যতা সূত্র। তাহলে দেখো এ বচনে এসটা টিক, এই দেখো এস, তাহলে এসটা টিক এ বচনের, পিটা কাটা, মানে তাহলে কি দাঁড়ালো? এস, এ দেখো এস মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য, দেখো উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য হয়ে গেল। হ্যাঁ, তারপর দেখো ইভ, ই বি, বি মানে বোথ, বি মানে কি? বোথ, মানে উভয় দিকটা ঠিক। তাহলে তাহলে কি দাঁড়ালো তোমার? ই বচনের ক্ষেত্রে উভয় পদই ব্যাপ্য, উভয় পদই ব্যাপ্য। তাহলে আমি এখানে ছোট করে লিখে দেখাচ্ছি, এ, এটা ই, এটা আই, এটা ও। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের উভয় পদই ব্যাপ্য। ইন, আই এন দেখো লিখেছি, এন, এন মানে নন, নন মানে কোনোটাই নয়, কোনোটাই নয়, মানে উভয় পদই অব্যাপ্য। আর ও পি, পি, পি মানে প্রেডিকেটটা, পিটা টিক এসটা কাটা, মানে ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে সূত্রটা কি? এস এভ ইন আপ। আবার দেখাচ্ছি, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য।
ই বচন বোথ সাইড উভয় পদই ব্যাপ্য, আই বচনে নন কোনো পদই ব্যাপ্য নয়, ও বচনের পি মানে উদ্দেশ্যটা অব্যাপ্য, বিধেয়টা ব্যাপ্য। তাহলে চারটা বচনের ব্যাপ্যতা সূত্র পেয়ে গেলে। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনে উভয় পদই ব্যাপ্য, আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়, ও বচনের বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ অব্যাপ্য। উদ্দেশ্য পদ অব্যাপ্য, তাহলে ব্যাপ্যতার সূত্র এটা হয়ে গেল। বুঝা গেছে? তাহলে দেখো উদ্দেশ্য পদ কার কার ব্যাপ্য। দেখো এ বচনের ব্যাপ্য, ই বচনের ব্যাপ্য, মানে দুটা বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এখান থেকে আবার একটা সূত্র পাই দেখো, এ ই এই দুটো বচন, এই দুটো বচনকে কি বলা হয়? সামান্য বচন। কি বচন? সামান্য। পরিমাণের দিক দিয়ে, পরিমাণের দিক দিয়ে এটা কি? এটা আমি পরিমাণের দিক দিয়ে দেখাচ্ছি। পরিমাণ, পরিমাণ, পরিমাণের দিক দিয়ে এই ই কি বচন? সামান্য। তাহলে দেখো সামান্য বচনের দেখো উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাহলে সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, এটা সূত্র পেয়ে গেলাম। দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য, এই দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য কার কার? আই ও। তাহলে আই ও বচনটা কি বচন? আই ও বচনটা দুটো বিশেষ বচন। বিশেষ, পরিমাণের দিক দিয়ে কি বচন? বিশেষ। বিশেষ বচনে দেখো এটা এসটা ব্যাপ্য আর এর এসটা কাটা, মানে অব্যাপ্য। তাহলে আবার একটা সূত্র পাচ্ছি, উদ্দেশ্য পদ কার কার ব্যাপ্য, মানে কোন বচনের ব্যাপ্য? সামান্য বচনের ব্যাপ্য। উদ্দেশ্য পদ অব্যাপ্য কার? বিশেষ বচনের। পেলে? আবার দেখো এটা পরিমাণের দিক দিয়ে দেখালাম। এরপর দেখো আমি এ পাশটা দিয়ে দেখাচ্ছি, গুণ, গুণের দিক দিয়ে বচন। আবার এ পাশে লিখেছি এ ই আই ও, তাই তো? দেখো বিধেয়, দেখো তো অব্যাপ্য কোথায় কোথায় আছে? এইটাই আছে আর এইটাই, মানে এ আর আই, তাই তো? এ আর আই এই দুটাকে নিলাম। তাহলে এ আর আই বচন গুণের দিক দিয়ে কি? সদর্থক। কি বচন? সদর্থক বচন। তাহলে সদর্থক বচনের দেখো কি হচ্ছে? বিধেয় পদ কি হচ্ছে? দেখো তো বিধেয় পদ কি? অব্যাপ্য। তাহলে পিটা কাটা, অব্যাপ্য। সদর্থক বচনে তাহলে বিধেয় পদ কি হয়ে গেল? অব্যাপ্য। এরপর দেখো ই আর ও এই দুটা বচন কি বচন? নঙর্থক বচন। নঙর্থক। তাহলে নঙর্থক বচনের দেখো পি আবার কি? দেখো টিক দিয়ে আছে। পিটা কি? পিটা টিক, মানে বিধেয় পদ ব্যাপ্য। তাহলে দেখো সূত্র কত রকমের পেলে, যেটা হচ্ছে এ বচনের ক্ষেত্রে দেখো উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য, আই বচনের কোনো পদ ব্যাপ্য নয়, ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এরপর দেখো সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। দেখো উদ্দেশ্য পদ সামান্য বচনের এ ই সামান্য বচন, সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। বিশেষ বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য। দেখতে পেয়েছ? বিশেষ বচনে কি? উদ্দেশ্য পদ অব্যাপ্য। এটা গেল পরিমাণের দিক দিয়ে। পরিমাণের দিক দিয়ে বচন দুই প্রকার, সামান্য বিশেষ। সামান্য বচন কি কি? এ ই। বিশেষ বচন কি কি? আই আর ও। হয়ে গেল। এরপর দেখো গুণের দিক দিয়ে কি বলা হচ্ছে না? সদর্থক। সদর্থক বচন কি কি মনে রাখবে? এ আর আই। নঙর্থক বচন হচ্ছে ই আর ও। তাহলে এ আই সদর্থক। দেখো বিধেয় পদ অব্যাপ্য, এই দেখো বিধেয় পদ অব্যাপ্য, এই দেখো এইখানে, এখানে এ আর আই হলো। এরপর দেখো ই ও বচন। ই ও বচন কি বচন? নঙর্থক বচন। তাহলে নঙর্থক বচনের দিক দিয়ে কি? বিধেয় পদ ব্যাপ্য। তাহলে এটা একটা সূত্র। সদর্থক বচন বিধেয় পদে অব্যাপ্য, নঙর্থক বচন বিধেয় পদ ব্যাপ্য। হলো? তাহলে এখানে প্রশ্ন বলে কোন কোন বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য? কোন বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য? সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এই যে কোন বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য? বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য। কোন বচনের বিধেয় পদ অব্যাপ্য? সদর্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য। কোন বচনের বিধেয় পদ ব্যাপ্য? নঙর্থক বচন। এরপরে প্রশ্নটা পড়ে কেবলমাত্র দিয়ে।
বলে কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য, কেবলমাত্র মানে দেখো উদ্দেশ্যপদ দুটা ব্যাপ্য কিন্তু কেবলমাত্র দিয়েছি মানে একমাত্র সেটাই, দেখো এটা কাটা এটা ঠিক, মানে এ বচন হলো কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য। তাহলে যখন পড়বে কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য মানে সেটা এ, কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য এ। আর যদি বলে দেয় কোন বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, তখন উত্তরটা আলাদা, মানে দুটো তখন পেয়ে যাচ্ছ, তখন সামান্য বচন হয়ে যাবে, সামান্য বচন তার উদ্দেশ্যপদ ব্যাপ্য। আর কেবলমাত্র উদ্দেশ্যপদ মানে এ বচন। তাহলে বলো কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য এ বচন। আচ্ছা, কেবলমাত্র উদ্দেশ্যপদ অব্যাপ্য, কেবলমাত্র উদ্দেশ্যপদ অব্যাপ্য ও বচন। তাহলে দেখো কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য এ, কেবলমাত্র উদ্দেশ্যপদ অব্যাপ্য ও। এরপর বলছি কেবলমাত্র বিধেয় পদ অব্যাপ্য, এই দেখো বিধেয় পদ অব্যাপ্য কেবলমাত্র মানে এখানেও কাটা আছে দেখো, কিন্তু এর এই পাশটা কাটা, উদ্দেশ্যটা কাটা, কিন্তু এর এই পাশটা কাটা ঠিকই, কিন্তু এই পাশটা দেখো ঠিক, তাই কেবলমাত্র বিধেয় পদ অব্যাপ্য এ বচন, এ বচন। কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য দেখো বচন কেবলমাত্র। তাহলে কেবলমাত্র দিয়ে দিলে চারটা পাবে, কি কি? কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য এ, কেবলমাত্র উদ্দেশ্যপদ অব্যাপ্য ও, কেবলমাত্র বিধেয় পদ অব্যাপ্য এ, কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য ও। তাহলে ব্যাপ্যতার সূত্র টোটাল বলে দিলাম, ব্যাপ্যতা কাকে বলে বলে দিলাম, এগুলো ভালো করে শিখবে, পরে আবার ক্লাসে শিখাবো যে এই বাক্য থেকে বচনে কিভাবে রূপান্তর হয়, ট্রান্সফার করা হয়, সেটা পরের দিন শিখাবো। তাহলে বাক্য মানে কি, অনেক ধরনের বাক্য হয়, আদেশমূলক, উপদেশমূলক, নিষেধমূলক, জিজ্ঞাসামূলক, সদর্থক, নঙর্থক, অনেক বাক্য রয়েছে। তার বচনে ট্রান্সফার করা মানে কেবলমাত্র ঘোষক বাক্য বা বচন, মানে এস আর পি এর যে যুক্ত হওয়া বা তাকে ঘোষণা করা বা তার সম্পর্কে কিছু বিবৃতি দেওয়া, সেটা হলো বচন। তাহলে এই বাক্যগুলো কিভাবে বচনে ট্রান্সফার করতে হয় বা লজিক্যাল ফিঙ্গার বা লজিক্যাল অর্ডারে কি করে ট্রান্সফার করতে হয় সেটি শেখাবো। বুঝে গেল? তাহলে এলএফ মানে কি লজিক্যাল ফিঙ্গার, আর এলও মানে লজিক্যাল অর্ডার, এতে কিভাবে ট্রান্সফার করতে হয় বাক্যকে বচনে সেটা পরের ক্লাসে শেখাবো।